কেউ কিছু বুঝে ওঠার আগেই মাত্র 12 দিনে সিরিয়ার আসাদ পরিবারের 54 বছরের শাসনের অবসান ঘটিয়েছে বিদ্রোহীরা। 1971 সাল থেকে দেশটির ক্ষমতায় ছিল আসাদ পরিবার। 2 যুগেও যা সম্ভব হয়নি, মাত্র 12 দিনের অভিযানে সেই কাজ করে ফেলেছে সিরিয়ার বিদ্রোহীরা। 8 ডিসেম্বর পতন হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। রাজধানী দামেস্কাস ছেড়ে পালিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স দেশটির সেনাবাহিনীর 2 সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে দামেস্কে ঢুকে পড়েন বিদ্রোহীরা। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ চালিয়ে মাত্র 1 সপ্তাহের মধ্যে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো ও হামার দখল নেন বিদ্রোহীরা। এরপর দখল নেয় আরেক গুরুত্বপূর্ণ শহর হোমসের। অবশেষে 8 ডিসেম্বর তারা দখল নেয় রাজধানী দামেস্কের। আকস্মিক এই আক্রমণে সিরিয়ার সামরিক বাহিনী বলতে গেলে কোনো প্রতিরোধই করতে পারেনি। আসাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করছে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হাম্মাত তাহরির আল শাম বা HTS। সিরিয়ায় দীর্ঘ সংঘাতময় ইতিহাসের ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই সংগঠনটি। HTS এর যাত্রা শুরু হয় অন্য একটি নামে 2011 সালে। আল কায়দার সরাসরি সহযোগী হিসেবে জাবহাত আল নুসরা নামে যাত্রা শুরু করে এই গোষ্ঠীটি। ইসলামিক স্টেট IS নেতা আবু বকর আল বাগদাদিও এই গোষ্ঠী প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। এরা আসাদ বিরোধী লড়াইয়ে অন্যতম কার্যকর ও ভয়ঙ্কর গোষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করে। তবে তাদের জিহাদি মতাদর্শ অনেক ক্ষেত্রেই বিপ্লবী মতাদর্শকে ছাপিয়ে যেত। ফ্রি সিরিয়া ব্যানারের আওতাধীন প্রথম বিদ্রোহী জোটের সঙ্গে মাঝে মধ্যেই সম্পর্কে টানাপোড়েন তৈরি হতো তাদের। 2016 সালে গোষ্ঠীটির নেতা আবু মোহাম্মদ আল জাওলানি প্রকাশ্যে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এরপর তিনি জাবহাত আল নুসরাতকে বিলুপ্ত ঘোষণা করে নতুন একটি সংগঠন তৈরি করেন। সংগঠনটির নাম দেন তাহরির আল শাম। 1 বছর পর এর সঙ্গে একীভূত হয় সমমনা আরও বেশ কিছু গোষ্ঠী। বেশ কিছু সময় ধরেই উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে শক্ত ঘাঁটি গেড়েছে HTS। সেখানে কার্যত তারাই স্থানীয় প্রশাসনের ভূমিকায় রয়েছে। যদিও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে প্রশাসক তাদের বৈধতা আটকে দিয়েছিল। এছাড়া আরও কয়েকটি গোষ্ঠীর সঙ্গেও অন্তর্দ্বন্দ্ব চলছে HTS এর। আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকে HTS শুধুমাত্র সিরিয়ায় তাদের শাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগিয়েছে। IS এর মতো বৃহত্তর খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করেনি তারা। 2011 সালের মার্চে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দারা থেকে গণতন্ত্রপন্থী একটি আন্দোলন শুরু হয়। এই বিক্ষোভের অনুপ্রেরণা ছিল প্রতিবেশী দেশগুলোতে দমনমূলক শাসকদের বিরুদ্ধে চলমান গণ অভ্যুত্থান। সিরিয়া সরকার এই আন্দোলন দমাতে প্রাণঘাতী পন্থা অবলম্বন করলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে সারা দেশ বিক্ষোভে ছড়িয়ে পড়ে। অস্থিরতা বাড়তে থাকে, তার সঙ্গে পাল্লা দিয়ে দমন পীড়নও তীব্র হয়। আন্দোলনকারীরা প্রথমে আত্মরক্ষার জন্য এবং পরে সরকারি বাহিনীকে তাদের এলাকা থেকে বিতাড়ন করার জন্য অস্ত্র হাতে তুলে নেয়। আসাদ এই আন্দোলনকে বিদেশি মদত পুষ্ট সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে দমন করার প্রতিশ্রুতি দেন। এই সময় শত শত বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়। বিদেশি শক্তিগুলো বিভিন্ন পক্ষকে সমর্থন দিতে শুরু করে। চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেটস বা IS ও আল কায়দাও জড়িয়ে পড়ে এই সংঘাতে। সহিংসতা দ্রুত বেড়ে গিয়ে সিরিয়াকে একটি ভয়াবহ পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। এই যুদ্ধে জড়িয়ে পড়ে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো। এই পুরো সংঘাতে 5 লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে প্রায় 1,20,00,000 মানুষ। এর মধ্যে প্রায় 60 লাখ মানুষ এখন শরণার্থী অথবা বিদেশে আশ্রয় প্রার্থী। গত 4 বছর ধরেই মনে হচ্ছিল সিরিয়ার যুদ্ধ কার্যত শেষ। দেশটির বড় শহরগুলোতে বাশার আল আসাদের শাসন কার্যত অপ্রতিরোধ্য ছিল। তবে কিছু এলাকা তখনও ছিল তার প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণের বাইরে। পূর্বাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে সংঘাতের শুরু থেকেই কম বেশি সিরিয়ার সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রায় বিচ্ছিন্নই ছিল। 2011 সালে আসাদের বিরুদ্ধে বিপ্লবের সূচনা হওয়া দক্ষিণাঞ্চলে দুর্বলভাবে হলেও কিছু অস্থিরতা অব্যাহতই ছিল। বিস্তৃত সিরিয়ান মরুভূমিতে এখনো নিরাপত্তা হুমকি হয়ে আছে কিছু IS ফাঁড়ি। উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশ দীর্ঘদিন ধরেই বিদ্রোহী গোষ্ঠীগুলোর দখলে রয়েছে। যুদ্ধের চরম পর্যায়ে এই গোষ্ঠীগুলো এখানে এসে আশ্রয় নেয়। ইদলিবের প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠী HTS এবার প্রথমে আলেপ্পো, তারপর হোমস
এবং সব শেষে দামেস্কে আক্রমণ চালিয়ে দখল করে নিয়েছে। ইদলিব দীর্ঘদিন ধরে সিরিয়া সরকারের জন্য কঠিন একটা যুদ্ধক্ষেত্র হয়েছিল। সরকারি বাহিনী এই অঞ্চল পুনর্দখলের চেষ্টা চালিয়ে গেলেও সফল হতে পারেনি। তবে বাশারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় 2020 সালে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। এই চুক্তির মাধ্যমে ইদলিবে তুলনামূলক শান্তি বজায় ছিল। ইদলিবে প্রায় 40 লাখ মানুষের বসবাস। তাদের বেশিরভাগই সিরিয়ার অন্যান্য অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে এসেছেন। আলেপ্পো ছিল বিদ্রোহীদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে তাদের সবচেয়ে বড় পরাজয়গুলোর একটি হয়। আসাদ অবশ্য তার সেনাবাহিনীর দুর্বল সরঞ্জাম ও দুর্বল মনোবলের সৈন্যদের দিয়ে আলেপ্পোতে ওই বিজয় অর্জন করতে পারেননি। নিয়মিত সেনাবাহিনী বিদ্রোহীদের আক্রমণের মুখে প্রায়ই অবস্থান ধরে রাখতে ব্যর্থ হতো। ফলে আসাদ রাশিয়ার শক্তিশালী বিমান হামলা এবং ইরানের সামরিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েন। ইরান মূলত হিজবুল্লাহ সহ তাদের সমর্থনপুষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে এই সহায়তা দিত। তবে সম্প্রতি ইসরায়েল লেবাননে হামলা চালানোর পর হিজবুল্লাহ বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়ে। পাশাপাশি সিরিয়ায় ইরানি সামরিক কমান্ডারদের ওপর ইসরায়েলের হামলা জিহাদি ও ইদলিবের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আলেপ্পোতে আকস্মিক আক্রমণ চালানোর জন্য সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখে। গত কয়েক মাস ধরে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলার ব্যাপকতা বাড়িয়েছে ইসরায়েল। এইসব আক্রমণে তাদের সামরিক ও মিলিশিয়া কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সিরিয়ায় সক্রিয় হিজবুল্লাহ সহ অন্যান্য গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগে বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিকভাবে আলেপ্পোর দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের এই পদক্ষেপ আসাদের বাহিনীকে একেবারে দুর্বল একটা অবস্থায় ফেলে দেয়। তার জেরেই একের পর এক শহরের দখল নিয়ে আজ আসাদের পতন ঘটালো এইচটিএস।